আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টা। কারণ গণিত বই করতে গেলে অনেক কিছুই লাগে, তার মধ্যে নাম্বার সিস্টেম যেটা সেটা আগে দরকার, অর্থাৎ বাস্তব সংখ্যাটা এটা দরকার। বইটা আসলে ওইভাবে সাজানো হয়েছে, এরপরে সেট ফাংশন দিছে, মানে সুন্দর করে সাজানো আছে। এবং আমি আসলে এটা 19 দিয়ে শুরু করলাম চ্যানেলে ভিডিও বানানোটা। এরপরে কলেজের ভিডিও দিব আস্তে আস্তে, অলিম্পিয়াডের ভিডিও আছে, চাকরির ভিডিও এবং ভার্সিটি লেভেলের যে ক্লাসগুলো হয় ওগুলোও দিব। কিন্তু শুরু করবো আসলে বাস্তব সংখ্যা দিয়ে, কারণ ক্লাস 9-এর এই বইটা এটা আসলে চাকরি প্রার্থী যারা আছে তাদেরও লাগে, এবং যারা 9-10 আছে তারা তো ইউজ করেই। সো আমার জন্য এটা বেশি লাভজনক আর কি, অনেকেই দেখবে হয়তো। তো আমরা এটা আসলে শুরু করি। প্রথম অধ্যায়টা শুরু করব, এটা বাস্তব সংখ্যাটা, এটা আমরা আজকে পড়বো আর কি। তো এটা শুরু করা যাক। তো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, এটার ক্ষেত্রে আমাকে প্রথমে নাম্বার যে আসলো তার কাহিনীটা জানতে হবে, ঠিক আছে? এখন বেশি গভীরে যাইতে চাই না। দেখা গেল শুরু করলাম যে বিগ ব্যাং থিওরি দিয়ে, যে পৃথিবী সৃষ্টি হলো, মানুষ হইলো, মানুষের হাঁটা চলার দরকার আছে, খাওয়া পড়ার দরকার আছে। ধরো এমনও হইতে পারে যে আদিমকালে যখন, মানে শুরুর দিকে পৃথিবী যখন সৃষ্টি হইলো আর কি, মানুষ আসলো আস্তে আস্তে, তখন তখন তো তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, সেইভাবে পশু শিকার করতো, ফলমূল এগুলো খেয়ে থাকতো। তো ধরো লোক আছে 5 জন, তারা চাচ্ছে একদিনে এত কিছু ফল আনতে যাতে 2 দিন বসে খাইতে পারে। তো তার জন্য তখন তার ওই সময় নাম্বার ছিল না, নাম্বার সিস্টেম চালু ছিল না। তারা কিন্তু এটা আন্দাজে আনতো। এবং এমনও কিছু ঘটনা আছে যে ধরো আগে তারা পশু শিকার করতো, ঠিক আছে, এবং তারা পশু পালন করতো যাতে পরে শিকার করে করে ধরতে না হয়। তো ওই সময় তারা পশুপালন করার জন্য সকালে পশু নিয়ে যাইতো, সারাদিন সেগুলোকে ঘাস খাওয়াতো আর কি, ছেড়ে দিয়ে রাখতো আর কি। সন্ধ্যায় যখন বাসায় নিয়ে আসতো তখন তাদের মনে হতো যে আসলে পশু কয়েকটা কম আছে, কিন্তু তারা আসলে আইডেন্টিফাই করতে পারতো না কয়টা কম আছে, কারণ সংখ্যার ধারণাটা তখন আসেনি। তো তারা একটু চালাকি করলো, কি করলো, তারা অনেকে এটা এইভাবে বলে যে তারা একটা করে আহ, সকালে যখন গরু ছাগল নিয়ে যাইতো তখন একটা করে পশু বের করতো আর পাথরে একটা করে দাগ দিয়ে রাখতো। এরকম করে করে যতগুলো পশু বের করতো ততগুলো দাগ দিয়ে রাখতো। আবার যখন বিকেলে নিয়ে আসতো তখনও যতগুলো পশু আসতো ততগুলো দাগ দিয়ে রাখতো। এভাবে তারা হিসাব করতো। অনেকে বলে যে তারা আহ, একটা, মানে যতগুলো পশু বের করতো ততগুলো পাথর রাখতো, আবার যখন নিয়ে আসতো ততগুলো পাথর রাখতো। এভাবে তারা সংখ্যার ধারণা আস্তে আস্তে তারা ইউজ করতো, কিন্তু ওইভাবে লিপিবদ্ধ ছিল না। যাই হোক, ওগুলো ওগুলো বলে লাভ নেই, আমরা আমাদের কাজের কথায় আসি। যে আমরা প্রথমে শুরু করব বাস্তব সংখ্যার আহ, শ্রেণীবিন্যাস দিয়ে। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সিস্টেম, এখানে প্রথমে যেটা আমরা আগে পড়ব, এটা লাইট একটু বেশি হচ্ছে, আমি লাইট একটু কমায় দেই। বাস্তব সংখ্যার মধ্যে প্রথমে আমরা পড়ব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আর ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এগুলো কি কি? এগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, এরকম যত নাম্বার আছে, অর্থাৎ অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা বলি, এগুলাই আসলে কাউন্টিং নাম্বারস আর কি, বা বলতে পারো পজিটিভ ইন্টিজার, এটাকে বলা যাইতে পারে।
এখন এই পজিটিভ ইন্টিজারের মধ্যে যেমন 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, এদেরকে বলা হয় বিজোড় নাম্বার। এদেরকে বলা হয় বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আর তাহলে জোড় সংখ্যা কাদের বলা হয়? 2, 4, 6, 8 এরকম যারা আছে তাদেরকে আমরা বলি জোড় সংখ্যা। জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা গেল, জোড় সংখ্যা গেল। এখন এরপরে আর কি আরো সংখ্যা আছে যেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর একটা আছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। একটা মৌলিক, একটা যৌগিক। যৌগিক হয়ে গেছে, যৌগিক সংখ্যা। ঠিক আছে, প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার, এটাকে ইংলিশে বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, এটাকে বলা হয় কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার কারা কারা? আমরা বলি যে সকল সংখ্যার উৎপাদক কেবল দুইটা। কি কি সেগুলা? এক এবং ওই সংখ্যার নিজে, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। এবং এখানে আরেকটা উল্লেখ্য বিষয় যে উৎপাদক যে দুইটা হবে সেই দুইটা কিন্তু অবশ্যই আলাদা হবে, অর্থাৎ দুইটা আলাদা উৎপাদক থাকে, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। দুইটার বেশি হলে কিন্তু মৌলিক সংখ্যা হবে না। যেমন 2, 3, 5 এগুলো মৌলিক সংখ্যা, কারণ 2 এর উৎপাদক 1 এবং 2 ছাড়া অন্য কেউ নাই। 3 এর উৎপাদক 1 এবং 3 ছাড়া অন্য কেউ নাই। 5 এর উৎপাদক 1 এবং 5 ছাড়া অন্য কেউ নাই। এখন প্রশ্ন হইতে পারে তাহলে যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা তাহলে এর উল্টাটা, যারা মৌলিক না তাদেরকে যৌগিক বলা যাইতে পারে, তবে এইভাবে বলা উচিত না, কারণ এমন সংখ্যা আছে যেটা আসলে যৌগিকও না মৌলিকও না। এই জন্য আমরা যৌগিক সংখ্যা বলি যে যাদের এক এবং ওই সংখ্যা বাদেও আরো উৎপাদক থাকে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন 6 একটা যৌগিক সংখ্যা, কারণ 6কে কি দিয়ে ভাগ দেওয়া যায়? 6কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 6কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 6কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 6কে 6 দিয়েও ভাগ দেওয়া যায়। অর্থাৎ 1 এবং 6 ছাড়াও 6 এর আরো উৎপাদক আছে। উৎপাদক কারা? উৎপাদক হচ্ছে তারাই যাদের দিয়ে ভাগ করা যায়। ভাগ করা যায় ইন দ্য সেন্স আমরা বোঝাচ্ছি যে ভাগ করলে ভাগশেষ 0 হয়, যেটা এখানে করা হলো। তার মানে 6 একটা যৌগিক সংখ্যা। এখন ভালো ভালো বইতে, যেমন আমাদের ক্লাস 9, 10 এর বইতে এভাবে বলা আছে, কিন্তু ভালো ভালো বই যেগুলো ভার্সিটি লেভেলের বই যেগুলো আছে সেক্ষেত্রে বলা হয় মৌলিক সংখ্যার ডেফিনেশনই এইভাবে দেয় যে একের চেয়ে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই তাদের মৌলিক সংখ্যা বলে। ওখানে বলেই দেয় একের চেয়ে বড়। ঠিক আছে, যৌগিক সংখ্যার ক্ষেত্রে তারা বলে একের চেয়ে বড়। এন্ড প্রশ্ন হচ্ছে তাহলে এক এটা কি? এটা কি মৌলিক নাকি এটা যৌগিক? এটা একটা প্রশ্ন হইতে পারে। এটার উত্তর হচ্ছে এটা কোনোটাই না, না এটা মৌলিক না এটা যৌগিক। কেন না? কারণ সে মৌলিকের যে ডেফিনেশন, মৌলিক সংখ্যা হওয়ার জন্য যে ডেফিনেশন, সেটাও সে মানে না। যৌগিক সংখ্যা হওয়ার জন্য যে ডেফিনেশন, সেটাও সে মানে না। এইভাবে বলা যাইতে পারে। অথবা বলতে পারো যে ডেফিনেশন অনুযায়ী এটা আসলে হয় না। মানে ম্যাথমেটিশিয়ান যারা ছিল তারা ডেফিনেশনই আসলে এভাবে দিছে যে এক আসলে কোনো কথারই পড়ে না আর কি। যেমন একের উৎপাদক কি? একই। কিন্তু আমরা তো পড়ছিলাম যে মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুইটা উৎপাদক লাগবে, এক এবং ওই সংখ্যা। এখন যদি বলো ভাইয়া তাহলে আপনি এক আর এক লেখেন, এক আর এক কি দুইটা আলাদা জিনিস? একই তো, সেম জিনিস। সো এখানে দুইটা আলাদা উৎপাদক পাইলাম না, যার কারণে এটা মৌলিক সংখ্যা নয়। এটা যৌগিকও না, কারণ সেখানে বলা ছিল যে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরও উৎপাদক থাকবে। এখানে কিন্তু সেটাও খাটে না, যার কারণে এক এই সংখ্যাটা মৌলিকও না, এই সংখ্যাটা যৌগিকও না। এটা কিন্তু চাকরির পরীক্ষায় মাঝে মাঝে আসে। এক সংখ্যাটা কেমন, মানে কোন কোন সংখ্যাটা মৌলিক না যৌগিক না, সেটা হচ্ছে এক।
আর একটা কথা এখানে বলা যায় যে মৌলিক সংখ্যা সবগুলোই ম্যাক্সিমামে বিজোড়, শুধুমাত্র একটা মৌলিক সংখ্যা আছে যেটা জোড়, সেটা হচ্ছে 2। তাছাড়া দুনিয়ার যত মৌলিক সংখ্যা আছে সবগুলোই বিজোড়। এটাও চাকরি পরীক্ষা আসে, অর্থাৎ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং জোড় সেটা। এরপরে আরও কিছু নাম্বার আছে যেগুলোকে বলা হয় কো প্রাইম নাম্বার, অথবা আমরা মাঝে মাঝে বলি রিলেটিভলি প্রাইম, অথবা বাংলায় যেটাকে বলি সহমৌলিক। সহমৌলিক সহমৌলিক এখন দুইটা সংখ্যাকে সহমৌলিক কখন বলা হবে? যেমন 2 এবং 3 পরস্পর সহমৌলিক। কেন? কারণ এদের গসাগু 1। সহমৌলিক সংখ্যার সংজ্ঞাই হচ্ছে যদি দুইটি সংখ্যার গসাগু 1 হয় তবে এই সংখ্যা দুটিকে পরস্পরের সহমৌলিক বলা হয়। 2 এবং 3 পরস্পর সহমৌলিক। তাহলে সোজা বাংলা কথায় বলা যায় যে দুইটা সংখ্যা সহমৌলিক কখন বলবো? যদি তাদের কাটাকাটি না করা যায়। সোজা বাংলা কথায় যেমন 2/3 একে কাটাকাটি করা যায় না। এখন বলতে পারো ভাইয়া তাহলে 1 দিয়ে কাটা তো যায়, 1 দিয়ে তো সবাইকেই যায়, ওটা তো তাহলে হইল না, ওটা তো ট্রিভিয়াল কেস হয়ে গেল। 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি এদেরকে কাটাকাটি না করা যায়, এটা সোজা বাংলা কথায় আর কি, গ্রামের ভাষায় যেটা বলা হয়, তাদেরকে আমরা সহমৌলিক বলবো। মনে থাকবে এটা। যেমন 2 এবং 7 এদেরকে কি কাটাকাটি করা যায়? কত দিয়ে কাটবা? 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় না, তাহলে তারা পরস্পর সহমৌলিক। কারণ এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 1, এজন্য এরা পরস্পর সহমৌলিক। অর্থাৎ দুইটা স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাদেরকে পরস্পর সহমৌলিক বলা হয়। তাহলে সহমৌলিক সংখ্যা আমরা চিনে গেলাম। এরপরে আর কি পড়া যায়? এরপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, এগুলা কারা? শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে শূন্য সহ ধনাত্মক গুলাও আসবে, ঋণাত্মক গুলাও আসবে। ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা আবার কি জিনিস? মানে ভাঙা না আর কি, যেমন 1 2 3 4 5 এইগুলা সোজা বাংলা কথায় বলেন। আপেল, একটা ধরো খাওয়া আপেল অর্ধেক খায় সেরে দিল, তাহলে তো ওটা অখণ্ড না, ওটা খণ্ড হয়ে গেছে। ঠিক আছে, মানে এরকম বোঝাচ্ছে আর কি। শূন্য সহ সেখানে কিন্তু শূন্য থাকবে, তাহলে আমরা কি সেটাকে পূর্ণ সংখ্যা বলব। পূর্ণ সংখ্যার সেটকে অনেকে জেড দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, আর স্বাভাবিক সংখ্যার সেট যেটা আমরা প্রথমে লিখলাম ন্যাচারাল নাম্বার, এটাকে এন দ্বারা প্রকাশ করে। অনেকে এইভাবেও দেয়, এক একজন এক এক নোটেশন দেয়। আর এটা পূর্ণ সংখ্যার সেট। তাহলে কি কি হবে? 0 +-1 +-2 +-3 +-4 এইগুলা। ঠিক আছে, এখন আমার একটা প্রশ্ন, -1 এটা কি বিজোড় সংখ্যা? এটা কি বিজোড়? এটা কি বিজোড়? জেনে থাকলে উত্তর দিন, না হলে ভিডিওটা পজ করেন, পজ করে ভাবেন এটা কি জোড় না বিজোড়। উত্তরটা দিয়ে যাবেন, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আপনারা এটার উত্তর দিয়ে যাবেন, কমেন্ট বক্সে উত্তর দিবেন। ঠিক আছে, সবাই এটার উত্তর দিবেন এবং ব্যাখ্যা সহ দিবেন যে যদি বিজোড় হয় কেন, আর যদি বিজোড় না হয় কেন না, দুইটা। এরপরে আমরা আসবো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল নাম্বার। ফ্র্যাকশনাল নাম্বার আমরা দুইটা সংখ্যা একসাথে পড়ব, ভগ্নাংশ সংখ্যা এবং মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এবং মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল
নাম্বার। এই দুটাতে অনেকে গোলায় ফেলে, চাকরি পরীক্ষায় বারবারই আসে। ভগ্নাংশ সংখ্যা সোজা বাংলা কথায় যাদেরকে অ্যাকচুয়ালি আসলে ভগ্নাংশের মতো দেখতে, মানে একটা সংখ্যা যদি কাটাকাটি হয়ে ভাগ চলে যায়, ধরো ভগ্নাংশের কি থাকে, লব আর হর থাকে। এখন সেই হর দিয়ে যদি লবটা ভাগ হয়ে যায়, তাহলে তার ভগ্নাংশ থাকলো না, দেখতে ভগ্নাংশের মতো মনে হলো না, তার মানে ভাগ যাওয়া যাবে না আর কি। মানে এই টার্মটা শুনে তো তাই মনে হচ্ছে। এবং এটার সংখ্যাও এভাবে দেওয়া যায় যে পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে অবশ্যই কিউ জিরো না, কারণ কিউ জিরো হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, কিউ অনও হওয়া যাবে না, ঠিক আছে। এবং কিউ দ্বারা পি বিভাজ্য না, বিভাজ্য নয়, এমন সংখ্যাকে আমরা বলি ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা। এখানে পি কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন যদি এরকম হয়, তাহলে বিষয়টা যদি এরকম হয় যে একটা নাম্বার এরকম 4/2, এটা কিন্তু ফ্র্যাকশনাল নাম্বার না, কারণ এটা ভাগ হয়ে কত হয়ে যাবে, 2, ঠিক আছে। নিচেরটা দিয়ে উপরেরটা ভাগ হওয়া যাবে না। 1/2 এটা ফ্র্যাকশনাল নাম্বার, কারণ 2 দিয়ে এটা নিচে ভাগ হবে না, ঠিক আছে, এটা মনে জানা থাকে। আর তাহলে রেশনাল নাম্বার কি? রেশনাল নাম্বারে বলতেছে যে জাস্ট পি বাই কিউ আকারের হইতে হবে, কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। পি কিউ পূর্ণ সংখ্যা হইতে হবে, এরা দুইজন হইতে হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে তাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, ঠিক আছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে সকল মূলদ সংখ্যা কি ভগ্নাংশ সংখ্যা, এবং এটাও ভেবে দেখেন সকল ভগ্নাংশ সংখ্যা কি মূলদ সংখ্যা। আসলে দুনিয়ার সকল ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা না। এটা এমনিতে বোঝা যায়, এখানে শর্ত বেশি, যার কারণে ওই সেটের মধ্যে কম সংখ্যক এলিমেন্ট থাকবে, এটার মধ্যে বেশি সংখ্যক। কমন সেন্সে এটাই মনে হয়, তাই না? কারণ এই সেটের মধ্যে এমন সব এলিমেন্ট থাকবে না যার নিচেরটা 1, তাহলে 1 নিচে 1, অর্থাৎ উপরে শুধু একটা পূর্ণ সংখ্যা নিচে 1, তার মানে আসলে পূর্ণ সংখ্যায় বোঝাচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যাটাই বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। এরকম অনেক নাম্বার বাদ চলে যাচ্ছে, তার মানে এটা ছোট হচ্ছে আর কি। এজন্য আমরা বলি যে এটা সাবসেট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা আসলে মূলদ সংখ্যার যে সেটটা আছে তার সাবসেট হচ্ছে, মানে ফ্র্যাকশনাল নাম্বার রেশনাল নাম্বারের সাবসেট, ঠিক আছে। তাহলে ওখান থেকে বোঝাই যাচ্ছে কোনটা বেশি ভালো। তাহলে মূলদ সংখ্যা কি কি, যেমন 2/3 এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, দুইটা ইন্টিজারের অনুপাত আকারে প্রকাশ করা গেছে, তাহলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে বলা হয় যদি কোনো নাম্বারকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা বলি মূলদ সংখ্যা। এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তাদের অনুপাত আকারে প্রকাশ করা গেছে, সো এটা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কারা? যাদেরকে এইভাবে প্রকাশ করা যায় না। তো অনেকে আবার বলতে পারে, ভাইয়া ধরেন পাইকে আমি পাই/1 লিখলাম, তাহলে কি পাই মূলদ সংখ্যা না? অবশ্যই না। পাই কেন মূলদ সংখ্যা হবে? পাই মূলদ হবে না, কারণ আমরা বলছিলাম দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে, এটা তো পূর্ণ সংখ্যা না। পাই কি নিজে পূর্ণ সংখ্যা? এই যে লেখো 3.14, আরও কি জানি লেখো 159, হ্যান ত্যান, অনেক 16 লেখে, তো এটা তো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে তো ডেফিনেশনই খাটলো না, কারণ ডেফিনেশনে বলা আছে যে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত হওয়া লাগবে, কিন্তু এখানে তো দুটো পূর্ণ সংখ্যার অনুপাত হয়নি, সো আমি বলতে পারি এটা মূলদ সংখ্যা না। তাহলে এটা কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা, কারণ যে সকল সংখ্যা মূলদ না তারাই আসলে অমূলদ, ঠিক আছে। তাহলে কি কি আরো অমূলদের একটা ভালো উদাহরণ কি কি হইতে পারে, যেমন √, তুমি এমন সব নাম্বারের বর্গমূল নিচ্ছ যারা পূর্ণ বর্গ নয়, তাহলে সেটা আসলে অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে। এটা একটা টেকনিক বলা যাইতে পারে, ঠিক আছে। এটা একটা অমূলদ সংখ্যা হবে। ফর এক্সাম্পল √3, এটা অমূলদ সংখ্যা, কিন্তু যদি √36 না, এটা 6 আসে, যেটা কিনা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। অর্থাৎ 6কে তুমি 6/1 লিখতে পারো।
ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা আমরা চেনা গেল। তাহলে এখান থেকে বলা যাইতে পারে যে যত পূর্ণ সংখ্যার আছে তারা সবাই কিন্তু মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, আসলে মূলদ। ঠিক আছে, যত ইন্টিজার আছে সবগুলো রেশনাল নাম্বার, এটা বলা যায়। তাহলে রেশনাল ইরেশনাল শিখলাম। ঠিক আছে, ওকে। এরপরে আর কি কি আছে? এরপরে ধরো এরপরে আছে দশমিক সংখ্যা। ধরো কোনো সংখ্যা এরকম দশমিক নিলে দশমিক হয়ে যাবে। ধরো আমি লিখলাম 1.5, এখানে দশমিক চিহ্ন দিছি, তো এটা একটা দশমিক সংখ্যা। আর ধরো শুধু লিখলাম 15, এটা দশমিক সংখ্যা না। ঠিক আছে, যদি দশমিক থাকে তাহলে ওটা হয়ে যায় দশমিক সংখ্যা। এখন আমরা যেটা পড়বো দশমিক ভগ্নাংশ সংখ্যা। আসলে এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3কে যদি আমি এইভাবে লিখি যে 3কে 3,0, ধর 3.0 লিখলাম, এটা লিখলাম, দুটো মানে তো একই, কিন্তু এই যে এইভাবে লিখছি যে 3.0, এটা লেখার কারণে এটা দশমিক সংখ্যা হয়ে গেছে, দশমিক সংখ্যা। তাহলে চাকরির পরীক্ষা যদি আসে বা এসএসসিতে যদি এমসিকিউ আকারে আসে, ভুল করা যাবে না কিন্তু। যে তোমাকে 3.0 দিল, দিয়ে বললো, তোমাকে বললো নিচের কোনটি পূর্ণ সংখ্যা, অনেক কিছু বললো, কিন্তু অথবা বললো সরি তো বললো যে দশমিক সংখ্যা কোনটি। তো এইটা দেখে যেন আবার কনফিউশন পড়ো না, কারণ এখানে দশমিক চিহ্ন থাকলেই অনেকে মনে করবে 1.5 এটা দশমিক। হ্যাঁ, এটা দশমিক অবশ্যই, কিন্তু এটাও দশমিক। সো এটা মনে রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে ধরো আমি লিখলাম 2.12, দশমিকের পরে এই অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, কিছু এমন আছে যে ধরো 3.14, 159 এরকম ডট ডট ডট, এটা শেষ হয় না। তার মানে কিছু সংখ্যা এমন আছে যে দশমিকের পর শেষ হয়, কিছু সংখ্যা এমন আছে দশমিকের পর শেষ হয় না। যেগুলো শেষ হয়ে যায় সেগুলোকে বলা হয়, যেমন এটা শেষ হয়ে গেছে, এগুলোকে বলা হয় সসীম দশমিক সংখ্যা অথবা ভগ্নাংশ বলা যাইতে পারে, মানুষ এটাকে ভগ্নাংশ বলে, সসীম দশমিক ভগ্নাংশ। আর এটা তাইলে কি, এটা শেষ হয়নি, এটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। একটা সসীম দশমিক ভগ্নাংশ, এটা অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আবার অসীম হইলেও কিছু সংখ্যা এমন আছে যে অসীম কিন্তু পুনরাবৃত্তি হয়। ধরো 3.23, 23 এরকম আসতে আসে। তো অসীম মানে দশমিকের পরে তার সংখ্যা অসংখ্য আছে, শেষ হয় না, কিন্তু সেগুলো পুনরাবৃত্তি হয়। এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি, এরকম দুইটা চিহ্ন দেই, এটাকে বোঝায় পৌনঃপুনিক সংখ্যা, এটাকে আমরা বলি পৌনঃপুনিক সংখ্যা। তাহলে এখন এইখানে দুইটা কথা, যে দশমিকের পরে আমরা দশমিক ভগ্নাংশের কথা বলতেছি, দশমিক ভগ্নাংশের পরে যদি অঙ্ক সংখ্যা শেষ হয়ে যায় অর্থাৎ সসীম হয়, তাহলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এবং এই সসীম যদি হয়ে যায়, এটা একটা মূলদ সংখ্যা হয়ে যায়, এটা একটা মূলদ সংখ্যা। কারণ এটাকে চাইলে 212 বা এটার জন্য 1, এটার জন্য 00 এইভাবে লেখা যায়। ঠিক আছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, এইটাও একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আবার যদি এরকম দশমিকের পরে, যেমন এইটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে না মনে হয়,
মানে এইটা এখানে কিন্তু দশমিকের পর পুনরাবৃত্তি হচ্ছে, এইটাও মূলদ সংখ্যা। আমি কি বোঝাতে পারলাম? এটাও মূলদ সংখ্যা। এটা ডেফিনেশন যে দশমিকের পরে যদি এরকম পুনরাবৃত্তি হয়, যে অঙ্কগুলো আছে সেটা মূলদ সংখ্যা হবে, আর যদি শেষ হয়ে যায় তাহলে মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ কারা হবে? যে মনে করো যে শেষও হচ্ছে না আবার পুনরাবৃত্তিও করছে না, সে হবে অমূলদ। যেমন এই যে পাই, শেষও হয় না আবার পুনরাবৃত্তিও করে না। তারপরে অয়েলার নাম্বার 2.71828 এই টাইপের কিছু একটা আছে, এটাও অমূলদ সংখ্যা। ই, পাই এগুলো সবই অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে এরকম সংখ্যা ছিল। ধনাত্মক সংখ্যা কি? ধরো আমরা নাম্বার সিস্টেমে পড়ছি 0, 1, 2, এদিকে ধরো আরো চলতে আসে, এদিকে ধরো -1, -2, এদিকে চলতে আসে। তাহলে শূন্যের ডান পাশে যারা আছে, শূন্য হচ্ছে বড় আর কি, তারা আসলে কি আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আর শূন্যর বাম পাশে যারা আছে, অর্থাৎ শূন্যর চেয়ে ছোট যারা, তাদেরকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? আর শূন্য সহ যদি ধনাত্মক হয়, আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে এটাকে বলবো নন নেগেটিভ ইন্টিজার আর কি, নন নেগেটিভ ইন্টিজার। আর যদি শূন্য সহ নেগেটিভ হয় তাহলে বলবো অধনাত্মক। অধনাত্মক সংখ্যা। অধনাত্মক সংখ্যা, নন পজিটিভ ইন্টিজার আর কি। ঠিক আছে? এগুলো জেনে রাখা ভালো। এখন তার মানে আমরা অনেক কিছুই দেখলাম। আর ভগ্নাংশে একটা কথা বলতে ভুলে গেছি আমি। ভগ্নাংশ নাম্বার যখন পড়াইলাম, ভগ্নাংশ সংখ্যাটা তো এখানে বলে দেই। ভগ্নাংশ সংখ্যা এটা 3 ধরনের আছে। ঠিক আছে? প্রথমত আমি যে ভগ্নাংশ সংখ্যা বললাম, ভগ্নাংশ সংখ্যা এটা প্রথমত একটা আছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের মধ্যে কি আছে? প্রকৃত আছে আর অপ্রকৃত আছে। অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কারা? যেমন 2/7, যেখানে হর বড়, যেই ভগ্নাংশের হর বড় হয় সেটা প্রকৃত ভগ্নাংশ। আর যেই ভগ্নাংশের হর সমান হয় বা ছোট হয় সেটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? সমান হলে অপ্রকৃত হয়ে যায়। এবং মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রতে কনভার্ট করা যায়। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশেও লিখতে পারি, মিশ্র আকারেও লিখতে পারি। যেমন ধরো 7/2, এখানে হর কি ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা চাইলেই লিখতে পারি, কত লিখতে পারি? আমরা চাইলে এটাকে লিখতে পারি 3/1/2। এটা লেখা যায়। এটা মানেই কিন্তু 3 + 1/2। অনেকে ভুল করে, অনেকে ভাবে যে এখানে হয়তো গুণ আছে, এটা মনে করে যে 3 গুণন হাফ, এটা মনে হয়। আসলে না, 3/1/2, এটা মানেই 3 + 1/2। এটা মনে রাখবেন আপনারা। আর কি আছে? দশমিক ভগ্নাংশ। দশমিকে কি ছিল? এটা সাধারণ ভগ্নাংশ, আর একটা আছে দশমিক। দশমিকের মধ্যে আছে সসীম আর একটা আছে অসীম। সসীম আর একটা আছে অসীম, এটা আমরা বলছি, এটা বলার দরকার নেই। ঠিক আছে? এই হলো মোটামুটি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস আর কি, যেগুলো আমরা সবই বলছি। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? চাকরি পরীক্ষার জন্য এই সংখ্যাগুলো জানা আমাদের দরকার। সো আমরা এগুলো ভালো করে পড়ব। আর এরপরে বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু অঙ্ক আছে, যেমন পৌনঃপুনিকের কিছু অঙ্ক আছে। ঠিক আছে? ওগুলো আমরা করব না, কারণ আমাদের ওগুলো আহামরি লাগবে না। তারপরেও যদি মনে হয় যে না করা দরকার, তাহলে ধরো আজকে করে দেই কয়েকটা। যেমন আমরা একটা শিখাই দিব যাতে একটাতে সব হয়ে যায়। যেমন ভালো একটা শিখাই দেই যাতে একটা দিয়ে সব হয়, কিভাবে করতে হবে। যেমন
42.3478 এর মাথার উপর পৌনঃপুনিক দিছে। এটার মানে কিন্তু যে 42.3478787878 ডট 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 এরকম চলতে আছে, এটা পৌনঃপুনিক সংখ্যা। আর কথা হচ্ছে এটাকে কিভাবে ভগ্নাংশে নিয়ে যাব বা মূলদ সংখ্যায় নিয়ে যাব কিভাবে। শর্টকাট টেকনিক একটা আছে এবং এটাই মানুষ অঙ্কে ব্যবহার করে। এছাড়া আরও অনেক নিয়ম আছে, ওগুলো করার দরকার নাই। সবচেয়ে সহজ যেটা আমি ওটা শিখিয়ে দিচ্ছি। ধরেন এরকম যদি থাকে 3478, আমরা যে কাজটা করবো এই সংখ্যাটা আগে লিখবো, কোনো দশমিক টশমিক ছাড়া লিখে ফেলবো, ঠিক আছে। 3478, এরপর এখান থেকে ওইসব সংখ্যা বাদ দিব যাদের মাথার উপর কোনো এরকম পৌনঃপুনিক চিহ্ন নাই। কারা? 4234 এটাকে বাদ দিব। এরপরে নিচে কি লিখবো, সেটা লেখার জন্য আমরা দেখব যে দশমিকের পরে, এই দশমিক চিহ্নের পরে কয়টা অঙ্কের মাথার উপর, কয়টা ডিজিটের মাথার উপর এই পৌনঃপুনিক চিহ্ন আছে ততগুলো 9 লিখবো। আর দশমিকের পরে যতগুলোর উপর নাই ততগুলো 0 লিখবো। বাস, এটার যে অ্যান্সার আসবে সেটাই হবে আসল অ্যান্সার। এটা মনে হয় বিয়োগ করলে এটা আসবে 49244, আর নিচে আসবে 1900। এটাকে কাটাকাটি করলে ক্যালকুলেটারে যদি করি এটা আসবে 34937, আর নিচে আসবে 825। এটাকে আরো ভালো করে লিখলে লেখা যাবে 287/825, এরকম লেখা যাবে আর কি। তাহলে এটাই টেকনিক। কি টেকনিক? এরকম দেওয়া থাকবে, প্রথমে সবগুলো ডিজিট লিখে ফেলবো, দশমিক এবং পৌনঃপুনিক এগুলো ছাড়া। এরপরে দেখবো দশমিকের পরে মানে ওটা নিচেরটা, সরি, এটাকে লিখে ফেলার পরে আমরা বিয়োগ দেবো বিয়োগ দেবো যাদের মাথার উপর এরকম এই পৌনঃপুনিক চিহ্ন নাই তাদের বিয়োগ দেবো, অর্থাৎ 4234 এটা বিয়োগ দেবো। আর নিচে কি করব, নিচে হচ্ছে দশমিকের পরে দেখবো দশমিকের পরে কয়টার মাথার উপর পৌনঃপুনিক আছে, অতগুলো 9 লিখবো, আর যাদের উপর অতগুলো 0। এখন প্রশ্ন হতে পারে 0 আগে লিখলাম না কেন? 0 আগে লিখলে ওটা তো মানে থাকে না, এই জন্য আমরা পরে লিখবো, ঠিক আছে। এটা একটা টেকনিক, এই টেকনিকে আমরা অঙ্ক করব। তাহলে কখনো যদি এরকম দুইটা নাম্বার দিয়ে বলে যোগ করো, তাহলে আগে এরকম বানাবো, সেইগুলো যোগ করবো, সেইগুলোকে আবার এই নাম্বারে কনভার্ট করে দিব। গুণ চাইলে গুণেও তাই, ঠিক আছে। যেমন বইতে কিন্তু এই ধরনের অঙ্ক আছে, আমি যদি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে এখানে আমার কাছে বই আছে, এখানে দেখেন একটা অঙ্ক আছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, এখানে আছে 0.2 মাথার উপর পৌনঃপুনিক চিহ্ন, আর একটা আছে 42.1 মাথার উপর পৌনঃপুনিক চিহ্ন, 8 মাথার উপর পৌনঃপুনিক। এটা কিন্তু আগে ওইভাবে প্রকাশ করে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই দুইটাকেই। তারপরে এই দুটার গুণফল সমান এটা লিখে দেওয়া হয়েছে, এভাবে অঙ্কগুলো করা হয়েছে। যেমন এটা দেখতে পারেন যে আমি যেভাবে বলছি ওইভাবে করছে, আগে সংখ্যাগুলো লিখছে, এবার দশমিকের উপর মানে এরপর যার মাথার উপর পৌনঃপুনিক নেয় তাকে বাদ দিছে, নিচে কি করছে দশমিকের পরে যতটার উপর পৌনঃপুনিক চিহ্ন আছে, একটার উপর আছে তাই একটা নয়, আর দশমিকের পর কয়টার উপর নাই ততগুলো 0, একটার উপর নাই তাই 0, এই যে এটাকে প্রকাশ করছে, এটাও তাই করে অ্যান্সারটা করছে। এরকম অনেক আছে, যেমন এখানেও আছে, এটাও তাই, ঠিক আছে। এরকম অনেক অঙ্ক এই বইটা আছে। আপনার বইটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, বইটা কিনে নেবেন প্রয়োজনে, যদি না থাকে চাকরি প্রত্যাশী যারা আছে, এখান থেকে আহামরি আর তেমন কিছু লাগবে না। এগুলো করলেই হবে, কারণ এখানে আমি বেশি কিছু করাইতে চাচ্ছি না, মানে চাকরিতে যতটুকু লাগে ততটুকু। এরপরে এগুলো ভালো করে করাবো, যেমন সেট ফাংশন, এটাতে অনেক কিছু আছে, এটা ভালো করে করাবো। এরপরে যতগুলো আছে সবই করাবো। আজকে আমাদের তাহলে এখানে রেখে দেই।